জয় হিন্দ। আজকের আমি তোমাদের একাদশ শ্রেণীর নবম অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন দেখো, অধিকার হলো সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত দাবি। এই উক্তিটি করেছেন বোসাংকে। অধিকার হলো যথাসম্ভব সর্বাধিক সংখ্যক মানুষের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী সর্বাধিক পরিমাণ সেই সব বাহ্যিক সুযোগ সুবিধা যেগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয়, একথা বলেছেন বার্কার। অধিকার হলো সমাজ জীবনের সেই সব অবস্থা যেগুলি ছাড়া ব্যক্তির প্রকৃষ্টতম বিকাশ সম্ভব হয় না, একথা বলেছেন ল্যাস্কি। সমাজ সচেতনতা থেকেই অধিকারবোধের উৎপত্তি বলে অভিমত ব্যক্ত করেছেন গিলক্রিস্ট। পরস্পরের প্রয়োজন সম্পর্কে নৈতিক চেতনাসম্পন্ন সমাজ ছাড়া অধিকারের অস্তিত্ব থাকতে পারে না, একথা বলেছেন গ্রিন। অধিকার হলো একটি আইনগত ধারণা। রাষ্ট্র নাগরিককে কী পরিমাণ প্রদান করবেন ও সংরক্ষণ ব্যবস্থা করেছে তার উপর নির্ভর করবে সে কতখানি আনুগত্য তাদের কাছে অধিকার করতে পারবে, একথা বলেছেন ল্যাস্কি। পরের প্রশ্ন, অধিকারকে সাধারণতভাবে দুইটি ভাগে ভাগ করা যায়, যথা নৈতিক অধিকার এবং আইনগত অধিকার। জীবনের অধিকারটি হলো একটি পৌর অধিকার। অধিকার হলো একটি সামাজিক ধারণা। পরের প্রশ্ন, সামাজিক ন্যায়নীতিবোধের ওপর ভিত্তি করে যেসব অধিকার গড়ে উঠেছে সেগুলিকে বলা হয় আইনগত অধিকার। যেসব অধিকার আইন কর্তৃক স্বীকৃত ও সমর্থিত হয় সেগুলিকে বলা হয় আইনগত অধিকার। পরের প্রশ্ন, আইনগত অধিকারকে চার ভাগে ভাগ করা হয়, যথা পৌর অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার। পরের প্রশ্ন দেখো, যেসব সুযোগ সুবিধা ছাড়া মানুষ সভ্য ও সামাজিক জীবনযাপন করতে পারে না এবং যে সুযোগের অভাবে ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ সাধন ব্যাহত হয় সেই সব সুযোগ সুবিধাকে বলা হয় পৌর অধিকার। জীবনের অধিকার হলো একটি পৌর অধিকার। পরিবার গঠনের অধিকার হলো একটি পৌর অধিকার। ধর্মের অধিকার হলো একটি পৌর অধিকার। পরের প্রশ্ন, শিক্ষার অধিকার হলো একটি পৌর অধিকার। আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং আইন কর্তৃক সমানভাবে সংরক্ষিত হওয়ার অধিকারকে বলা হয় সাম্যের অধিকার। সাম্যের অধিকার হলো একটি পৌর অধিকার। চুক্তির অধিকার হলো একটি পৌর অধিকার। 22 নম্বর প্রশ্ন, নাগরিকের সামাজিক জীবন সুন্দর ও সার্থক করে তোলার জন্য কতকগুলি সামাজিক সুযোগ সুবিধা একান্ত অপরিহার্য। রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হলে সেগুলিকে বলা হয় সামাজিক অধিকার। সাম্যের অধিকার হলো একটি সামাজিক অধিকার। সুস্থ পরিবেশে বসবাসের অধিকার হলো একটি সামাজিক অধিকার। স্বাস্থ্যের অধিকার হলো একটি সামাজিক অধিকার। 26 দাগের প্রশ্ন হলো, রাষ্ট্রীয় কার্যে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে অংশগ্রহণকে বলা হয় রাজনৈতিক অধিকার। ভোটদানের অধিকার হলো একটি রাজনৈতিক অধিকার। নির্বাচিত হওয়ার অধিকার হলো একটি রাজনৈতিক অধিকার। সমালোচনার অধিকার হলো একটি রাজনৈতিক অধিকার। বিপ্লবের অধিকার হলো একটি রাজনৈতিক অধিকার। যেসব অধিকার অভাব অনটন ও অনিশ্চয়তা থেকে মুক্তি দিয়ে মানুষের জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপদ করে তোলে সেগুলিকে বলা হয় অর্থনৈতিক অধিকার। পরের প্রশ্ন, দৈনন্দিন অন্ন সংস্থানের ব্যাপারে যুক্তিসঙ্গত অর্থ উপার্জনের সুযোগ ও নিরাপত্তাকেই অর্থনৈতিক অধিকার বলে একথা বলেছেন ল্যাস্কি। অর্থনৈতিক ক্ষেত্রে পরাধীন শ্রমিক কখনোই রাজনৈতিক ক্ষেত্রে স্বাধীন হতে পারে না, এই মন্তব্যটি করেছেন বার্কার। কর্মের অধিকার হলো একটি অর্থনৈতিক অধিকার। অবকাশের অধিকার হলো একটি অর্থনৈতিক অধিকার। প্রতিপালিত হওয়ার অধিকার হলো একটি অর্থনৈতিক অধিকার। উপযুক্ত পরিশ্রমের অধিকার হলো একটি অর্থনৈতিক অধিকার। সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায়
মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণা গৃহীত হয়েছিল 1948 সালের 10ই ডিসেম্বর। পরের প্রশ্ন দেখো, অন্য কোনো বিবেচ্য বিষয় নির্বিশেষে মনুষ্য পরিবারের একজন সদস্য হিসেবে প্রতিটি ব্যক্তি, রাষ্ট্র বা অন্যান্য সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে যেসব ন্যূনতম অধিকার ভোগ করে সেগুলিই হলো মানবাধিকার, একথা বলেছেন দুর্গাদাস বসু। পরের প্রশ্ন, যেসব অধিকারের সাহায্যে মানুষ তার সহজাত গুণাবলী, বুদ্ধি ও প্রতিভার পরিপূর্ণ বিকাশ সাধন ঘটাতে এবং আত্মিক ও অন্যান্য প্রয়োজন পূরণ করতে সক্ষম হয় সেগুলি হলো মানবাধিকার। মানবাধিকার হলো সেই সব ন্যূনতম অধিকার যেগুলি অন্য কোনো বিবেচ্য বিষয় নির্বিশেষে মনুষ্য পরিবারের একজন সদস্য হিসেবে প্রতিটি ব্যক্তি, রাষ্ট্র বা অন্যান্য সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোগ করে, একথা বলেছেন দুর্গাদাস বসু। পরের প্রশ্ন, মানবাধিকার বলতে সেই সব অধিকারকে চিহ্নিত করা যায় যেগুলি আমাদের প্রকৃতির মধ্যে সহজাত এবং যেগুলি ছাড়া মানুষ হিসেবে আমরা বাঁচতে পারি না। এই মন্তব্যটি হলো সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কেন্দ্রের। মানবাধিকার হলো মনুষ্য প্রজাতির অধিকার, এই উক্তিটি করেছেন উপেন্দ্র বক্সী। পরের প্রশ্ন, বিশ্বের যে কোনো অংশে বসবাসকারী প্রতিটি পুরুষ অথবা নারী একজন মানুষ হিসেবে যেসব মৌলিক অধিকার ভোগ করতে পারে সেগুলিকে মানবাধিকার বলা হয়, একথা বলেছেন নগেন্দ্র সিং। পরের প্রশ্ন, সাধারণ অর্থে মানবাধিকার হলো মানুষের অধিকার, কিন্তু অধিকতর নির্দিষ্ট অর্থে মানবাধিকার বলতে সেই সব বিশেষ অধিকারকে বোঝায় মানুষ হওয়ার সুবাদে একজন যেগুলিকে ভোগ করতে পারে। এই অভিমত ব্যক্ত করেছেন রাফায়েল। অপশান ডি, রাফায়েল। মানবাধিকার বলতে সংবিধান কর্তৃক প্রত্যাভূত কিংবা আন্তর্জাতিক অঙ্গীকারপত্রের অঙ্গীভূত এবং ভারতের আদালত কর্তৃক বলবৎযোগ্য ব্যক্তির জীবন, স্বাধীনতা, সমতা ও মর্যাদা সংক্রান্ত অধিকারসমূহকে বোঝায়। এই বক্তব্যটি করেছেন 1993 সালে ভারত সরকার কর্তৃক প্রণীত মানবাধিকার সংরক্ষণ আইনের তরফ থেকে। পরের প্রশ্ন, মানবাধিকারকে বিশ্বজনীন অধিকার বলে চিহ্নিত করা হয়েছে মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণাতে। মানবাধিকার যেমন অর্জন করা যায় না তেমনি কোনো আইন বা ঘটনা সেগুলিকে হস্তান্তর, বিক্রয় বা ধ্বংস করতে পারে না, কারণ ওই সব অধিকার বিশ্বজনীনভাবে সব মানুষেরই সহজাত, একথা বলেছেন পল সিগহার্ট। পরের প্রশ্ন, মানবাধিকারের 4টি অপরিহার্য বৈশিষ্ট্য হলো BCD, এই তিনটেই তোমাদের এখানে ঠিক আছে। মানবাধিকার অহস্তান্তরযোগ্য এবং জন্ম থেকেই মানুষ এগুলির অধিকারী। সি, জীবনের সর্বক্ষেত্রেই মানবাধিকার স্থায়ী, বিশ্বজনীন ও আইনগত ধারণা হিসেবে স্বীকৃত। ডি, কোনো রকম বৈষম্য ছাড়াই মানুষের মর্যাদা, সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার জন্যই মানবাধিকারের স্বীকৃতি প্রয়োজন। 50 দাগের প্রশ্ন, 1947 সালের জানুয়ারি মাসে সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশন গঠন করেছিল অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। 1947 সালের জানুয়ারি মাসে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কর্তৃক গঠিত মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারপারসন ছিলেন শ্রীমতী ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। অপশান বি। মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণায় একটি প্রস্তাবনা ছাড়াও রয়েছে 30টি ধারা। মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণার প্রথম নম্বর ধারায় স্বীকৃতি প্রদান করা হয়েছে স্বাভাবিক অধিকারকে। মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণায় 2-এর 21 নম্বর ধারায় স্বীকৃতি প্রদান করা হয়েছে পৌর ও রাজনৈতিক অধিকারকে। মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণার 22 থেকে 27 নম্বর ধারায় স্বীকৃতি প্রদান করা হয়েছে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারসমূহকে।
1954 সালে মানবাধিকার কমিশন সাধারণ সভার বিচার বিবেচনার জন্য পেশ করেছিল 2টি আন্তর্জাতিক অঙ্গীকারপত্র। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশন 1954 সালে যে 2টি অঙ্গীকারপত্র সাধারণ সভার বিচার বিবেচনার জন্য পেশ করেছিল সেগুলি গৃহীত হয়েছিল 1966 সালের 16 ডিসেম্বর। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশন 1954 সালে যে 2টি অঙ্গীকারপত্র অনুমোদনের জন্য সাধারণ সভায় পেশ করেছিল সেগুলি অনুমোদিত হওয়ার পর প্রথমটি অর্থাৎ পৌর ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক অঙ্গীকারপত্র কার্যকর হয়েছিল 1976 সালে। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশন 1954 সালে যে 2টি অঙ্গীকারপত্র অনুমোদনের জন্য সাধারণ সভায় পেশ করেছিল সেগুলি অনুমোদিত হওয়ার পর দ্বিতীয়টি অর্থাৎ অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক অঙ্গীকারপত্র কার্যকর হয়েছিল। অত্যাবধি কার্যকর হয়নি। অপশান ডি, অত্যাবধি কার্যকর হয়নি। সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার প্রস্তাবক্রমে প্রতি বছর মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয় 10ই ডিসেম্বর তারিখটিকে। সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্র গৃহীত হয়েছিল 1948 সালে। মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণায় যেসব অধিকার স্থান লাভ করেছে সেগুলির কোনো বাস্তব মূল্য নেই বলে মন্তব্য করেছেন এইচ.জি. নিকোলাস। পরের প্রশ্ন, যদিও মান্য করার পরিবর্তে অমান্য করার মধ্যে দিয়েই এটিকে অর্থাৎ মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণাকে সম্মান প্রদর্শন করা হয়, তথাপি মানব সমাজের কাছে এটি হলো একটি আলোকবর্তিতা। এই মন্তব্যটি করেছেন পামার ও পারকিন্স। পরের প্রশ্ন ও শেষ প্রশ্ন, যদিও চুক্তির মতো মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণাটির কোনো বাধ্যবাধকতা নেই, তথাপি এটির এমন কর্তৃক রয়েছে যার ফলে এটি কেবল আইনের উৎস হিসেবেই নয়, আইনের শক্তি বলেও বিবেচিত হয়ে থাকে। এই মন্তব্যটি করেছেন ইচেল বার্জার। তো এই ছিল তোমাদের একাদশ শ্রেণীর নবম অধ্যায়ের এমসিকিউ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নলেজ 24x7 চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।